নমস্কার। খুল্লম খুল্লাতে সবাইকে জানাচ্ছি স্বাগত। দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, কারণ এই ভিডিওর বক্তব্য সবার কাছে পৌঁছুক, এটা আমরা চাইছি। তাই আবার অনুরোধ করছি, আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন। দর্শকরা, আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ধলাই সম্ভাব্য উপনির্বাচন। ধলাই সম্ভাব্য উপনির্বাচন, পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পর ধলাই আসনটি এখন খালি হয়েছে এবং এই আসনে নির্বাচন হবে। যদিও এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভোটার তালিকা, পুরনো ভোটার তালিকার মতো হলেও ভোটার তালিকা ঠিকঠাক করতে হবে, তাই কিছুটা দেরি হবে। কিন্তু দেরি হোক না হোক, নির্বাচন হবে। আগামী 5-6 মাসের মধ্যে এই নির্বাচন হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। প্রশ্ন হলো যে পরিমল শুক্লবৈদ্যর এই আসনে পরবর্তীতে বিজেপির প্রার্থী কী হবেন, এটা নিয়ে আলোচনা শেষ নেই। এবং এইসব আলোচনার মধ্যে পরিমল শুক্লবৈদ্য সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন যে যাকে তাকে টিকিট দিলে হবে না। এবং তিনি বেশ ক্ষোভের সঙ্গে বলেছেন যে তিনি যাকে তাকে টিকিট দিলে তো মানবেনই না, এবং টিকিট পাওয়া তো সোজা কথা নয়, মানুষের বাড়িতে বাড়িতে গেলেই টিকিট পাওয়া যায় না, এই ধরনের কথা বলেছেন। তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন সেটা পরিষ্কার নয়, তবে তিনি এটা বলেছেন এবং বলেছেন যে 3টা মণ্ডল ঠিক করবে কাকে টিকিট দেওয়া হবে। এর আগে তিনি আরেকটা জায়গায় বলেছেন যে তার ছেলে টিকিট পেতে পারে, যে এরকম একটা প্রচার হচ্ছে, এটাকে উড়িয়ে দিয়ে বলেন যে তার ছেলে টিকিটের কোনো দাবিদার নন। তো এই বিষয়গুলো নিয়ে একটা সম্পূর্ণ ধলাই নির্বাচনী এলাকায় একটা শোরগোল চলছে যে কি হতে পারে বিষয়টা। পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ে 1991 সালে প্রথমবার জিতেছিলেন। তারপর এরপরের নির্বাচনে এবং তিনি মোট 4-5টা নির্বাচন জিতেছেন, 2টো নির্বাচনে তিনি হেরেছেন। 2টো নির্বাচনে পরিমল শুক্লবৈদ্য হেরেছেন। তার মানে পরিমল শুক্লবৈদ্য বলতেই হবে যে এই ধলাই নির্বাচন কেন্দ্রটাকে তিনি খুব ভালো করেছিলেন, প্রতিটা গ্রামকে চেনেন, প্রতিটা রাস্তাঘাটকে চেনেন। তার পরিমল শুক্লবৈদ্য কট্টর অনেক সময় এখান থেকে জয়লাভ করেছেন, তবে হেরেছেনও। যখন প্রথম তাকে এই টিকিট দেওয়া হয় 1991 সালে রাম মন্দির হওয়ায়, তখন তিনি এই আসনে জয়লাভ করেন এবং এবার তিনি সাংসদ হয়েছেন। ধলাইতে বিরাট ব্যবধানে বিজেপি এগিয়েছিল কংগ্রেস থেকে। এই সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়েছে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পর এখন কি হবে। তো পরিমল শুক্লবৈদ্য যখন দেখছেন যে তিনি সাংসদ হয়েছেন এবং অনেকেই এসে টিকিটের দাবিদার হচ্ছেন, এবং সেক্ষেত্রে তার একটা ভূমিকা থাকবে না, এটা তো হতে পারে না। তাই তিনি সম্ভবত এই কথাটি বলে বুঝিয়ে দিলেন যারা দাবিদার, যে তাদের বললেন যে ভাই, আমি একজন আছি, আমাকে দেখো, আমি একজন আছি, আমাকে বাদ দিয়ে তোমরা টিকিট পাবে না। ইতিমধ্যে অমিয়কান্তি দাস বিজেপির, তিনি মোটামুটি একটা প্রচার শুরু করে দিয়েছেন এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। ধরাইতো কয়েকটি বাড়িতে তিনি গেছেন। অনেকে বলছেন যে তার এই ধরনের যাওয়ায় নাকি পরিমল শুক্লবৈদ্য কিছুটা অসন্তুষ্ট হয়েছেন, তাই এই কথাটা বলেছেন। তো যাই হোক, আবার অনেকের বক্তব্য হলো যে পরিমল শুক্লবৈদ্য চাইছেন তার ছেলেকে টিকিট দেওয়া হোক, এবং এই জন্যই তিনি যাতে অন্য কেউ দাবি না করতে পারেন সেরকম একটা আবহ তৈরি করতে তিনি এ ধরনের কথা বলেছেন। যাই হোক, এইসব কথা অনেকেই বলেন। পরিমল শুক্লবৈদ্য নিজেই জানিয়েছেন যে তিনি তার পরিবারের কেউ টিকিট পাক, এরকম দাবি তিনি করবেন না। কিন্তু দেখুন, রাজনীতিতে সব কিছুই সম্ভব। বিজেপি অনেকেই বলছেন যেটা এই দাবি উঠতেও পারে, এটা একটা কথা। কারণ শেষ যখন একটা বাইক র্যালি হয়েছিল গত লোকসভা নির্বাচনের, তখন সেই বাইক র্যালির পর যে জনসভা হয়েছিল, সেই জনসভাতে পরিমল শুক্লবৈদ্যের স্ত্রী এবং তার ছেলে ছিলেন। তো সেখান থেকে একটা প্রশ্ন উঠে, এবং পরিমল শুক্লবৈদ্য অবশ্যই সঙ্গে সঙ্গেই বলেছেন যে আমার সঙ্গে আমার স্ত্রী এবং ছেলে আছে বলে আপনারা ভাববেন না যে আগামীতে কেউ টিকিটের দাবি জানাতে এখানে আসছে, এ ধরনের কথা তিনি বলেছেন। কিন্তু বলার পরও মানুষের বিশ্বাস হচ্ছে না, অনেক বিজেপি কর্মীদের, যে পরিমল শুক্লবৈদ্য তার ছেলেকে টিকিট দিতে চাইছেন কি চাইছেন না। যেখানে তিনি নিজে না করে দিয়েছেন সেখানেও এই ধরনের কথা উঠছে। কেন উঠছে এটা নিয়ে অনেক চর্চা চলছে। ধলাই এমন কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যারা ময়দানে নেমেছেন, যারা আদৌ বিধায়ক হওয়ার মতো যোগ্যতা তাদের আছেন কিনা সেটা তারা নিজেরাও জানেন না। এটা দেখে অনেকেই চিন্তা করছেন যে তাহলে ধলাইতে
এবার কি হতে পারে। আর পরিমল শুক্লবৈদ্য এই কথাটা বলে আরেকটা বার্তা দিয়েছেন, যারা মনে করছেন যে পরিমল শুক্লবৈদ্য বিজেপিতে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ায় ধোলাই নিয়ে তিনি কিছু বলবেন না, তাদের উদ্দেশ্যে একটা বার্তা তিনি দিয়েছেন। যদিও সবাই জানেন যে প্রার্থী নির্বাচন করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই শেষ কথা বলবেন, কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী যে একেবারেই পরিমল শুক্লবৈদ্যের মতামত নেবেন না এটা হতে পারে না। পরিমল শুক্লবৈদ্যের মতামত নিতেই হবে যাকেই প্রার্থী করা হোক। কারণ এক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যের একটা নিজস্ব প্রভাব কিন্তু বিজেপি ক্যাডারদের মধ্যে আছে, এবং এটা যদি তার মনোমত প্রার্থী না হয় তাহলে এই ক্যাডাররা কতটুকু অন্য প্রার্থীর হয়ে খাটবেন সেটা নিয়ে অনেকটা প্রশ্ন উঠছে। তাই ধরার ক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যের একটা প্রভাব থাকবেই, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর এছাড়া একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে এবার লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছে তাতে একটা কথা স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই শুধুমাত্র ভোট আসে না, এটা একটা প্রমাণিত সত্য হয়ে গেছে। যদিও আমাদের আসামে বা বরাকে এটা এখনও প্রধানমন্ত্রীর নামে ভোট আসে, কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কিন্তু পরিস্থিতিটা কিছুটা হয়ে পাল্টেছে। তার অর্থ প্রার্থীদের নিজের যোগ্যতাও এখানে একটা বিরাট ভূমিকা হয়ে দাঁড়াবে। এখন মনে করুন পরিমল শুক্লবৈদ্যের যোগ্যতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু ধরুন পরিমল শুক্লবৈদ্যের জায়গায় দল এমন একজনকে প্রার্থী করলো যার তেমন গ্রহণযোগ্যতা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র তাকে নরেন্দ্র মোদীর মুখ দেখে মানুষ ভোট দিয়ে দেবে। এটা যদি এই নির্বাচনেও যদি আগামী সামনের উপনির্বাচনে বা পরবর্তী নির্বাচনেও যদি বিজেপি নেতারা ভাবেন তাহলে ভুল করবেন। প্রার্থীর নিজস্ব ক্যারিশমা থাকতে হবে, দলের সংগঠন তার পিছনে শক্ত হয়ে কাজ করতে হবে, তাহলেই ভোট পাবে। শুধুমাত্র সিম্বল দেখিয়ে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে ভোট নেওয়ার দিনটা এখন শেষ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে। তাই এক কথায় পরিমল শুক্লবৈদ্যকে এখানে খারিজ করে দেওয়া সম্ভব হবে না। আর এটা একটা ঘটনা যে পরিমল শুক্লবৈদ্যের যে ছেলেকে টিকিট দিবেন এই কথাটা কেন উঠছে ধোলাই জুড়ে, এটা একটা বড় প্রশ্ন। তার মানে কি এরকম একটা কানাঘুষা চলছিল? ধোলাই যদি আপনি বিভিন্ন এলাকায় যান, বিশেষ করে আইরংমারা বর্জিয়ারাঙ্গা এলাকায়, তাহলে শুনতে পাবেন যে প্রার্থী হওয়ার দৌড়ে থাকবেন পরিমল শুক্লবৈদ্যের ছেলেও। তো থাকতেই পারেন, এমন তো কথা নয় যে মন্ত্রীর ছেলে হয়ে থাকা। যেমন এই মন্ত্রিসভায় প্রায় 23 জন মন্ত্রী আছেন যাদের ছেলেমেয়েরা এবার মন্ত্রী হয়েছেন। তো এটা থাকতেই পারে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকাটা কোনো অন্যায় কিছু নয়, অনেকেরই আছে। তো সমস্যা হচ্ছে এটা পরিমল শুক্লবৈদ্য কেন এভাবে বলছেন। তার মানে তিনি এটা পরিষ্কার যে তিনি একটা দলে একটা বার্তা দিতে চাইছেন যে তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন বলবো না, সাংসদ হওয়ায় তিনি এখন মন্ত্রী নন, কিন্তু মন্ত্রিত্ব একটা বিরাট ব্যাপার। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে প্রভাব মন্ত্রিসভায়, তাতে অন্য মন্ত্রীরা তেমন একটা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, একটা ঘটনা। কিন্তু তারপরেও একটা মন্ত্রী মানে মন্ত্রী একটা ঠাটবাট একটা থাকে, এবং সেটা দীর্ঘদিন ধরে গত 7 বছর থেকে ভোগ করে আসছিলেন বা 8 বছর থেকে ভোগ করে আসছিলেন পরিমল। সেটা হঠাৎ চলে যাওয়া একটু দুঃখ তো হবেই। এবং একই সঙ্গে ধোলাইতে তার যে একটা এত বছরের কর্তৃত্ব সেটা যাতে হালকা না হয়, সেই উদ্দেশ্যেই তিনি এখন এগুলো বিষয়ে কথাবার্তা বলছেন। এবং আরেকটা এখানে প্রশ্ন উঠছে যে পরিমল শুক্লবৈদ্যকে কোনো ইস্যুতে তেমন শক্ত গলায় কথা বলতে দেখা যায় না, তিনি হঠাৎ এই ব্যাপারে এত রাগ কেন? এবং যে সেদিনের সবাই যারা ছিলেন তারা বলেছেন যে অত্যন্ত রেগে কথা বলছিলেন তিনি, যেরকম রাগ তিনি করেন না। অনেকে তাকে কোনোদিন এত রাখতে দেখেননি, কিন্তু সেই রাগটাই পরিমল শুক্লবৈদ্যকে দেখা গেছে। এটা কেন দেখা গেছে? নিন্দুকরা বলছেন যে তার ছেলে যেখানে টিকিট পাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন সেখানে অন্যরা দৌড়াচ্ছে, এটা তার ভালো লাগছে না, এরকম কথা বলছে। কিন্তু এই ধরনের কথার কোনো ভিত্তি আছে বলে আমরা জানি না, যেখানে মন্ত্রী নিজেই এটা অস্বীকার করেছেন। কিন্তু দেখুন, রাজনীতিতে এইসব কথা কিন্তু খুব চলে। আপনি সেটাকে সহ্য করুন না করুন, আপনি রাগ করুন না করুন, বা আপনি আনন্দিত হন না হন, এতে কিছু আসে যায় না। রাজনীতিতে কিন্তু এগুলো কথা খুব চর্চা চলে, স্বাভাবিক ধরাই তো এই কথা চর্চা চলছে। এবং এই চর্চার মাধ্যমে কিন্তু এক সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিমল শুক্লবৈদ্যের ছেলের নামটা এসে যাচ্ছে। যদিও তিনি সরকারিভাবে কোনো দাবি জানাননি, বাবা বলেছেন ছেলে এ ধরনের কোনো দাবি জানাবে না, তারপরও কিন্তু মানুষের আর উৎসাহের শেষ নেই, কৌতূহলের শেষ নেই। এবং এখন শোনা যাচ্ছে স্বপন
শুক্লবৈদ্য আকাঙ্ক্ষা কলেজের যিনি অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন বিজেপির, তিনিও দাবিদার হয়েছেন। এবং যত দিন যাবে বা যত সামনে আসবে দাবিদারের সংখ্যা আরও বাড়তে থাকবে, এটা আমরা জানি। এবং অমিয়াকান্তি দাস লোকসভায় দাবিদার ছিলেন, এবার তিনি এটা তো দাবিদার হয়েছেন। তো হয়তো আরও আগামীতে আরও নাম হয়তো আসতে পারে, ধলাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও নাম আসতে পারে। কিন্তু এই ধলাইয়ের ক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যের ভূমিকাটা কী হতে পারে, এটাই হলো এখন সবচেয়ে বড় বিষয়। আর যদি তার ছেলে না দাঁড়ান বা সত্যি সত্যি যদি তার কথা মতো তার ছেলে সরে দাঁড়ান, তাহলে পরিমল শুক্লবৈদ্য কোন প্রার্থীর পেছনে দাঁড়াবেন? যেমন পরিমল শুক্লবৈদ্য ঘনিষ্ঠ সুবোধ দাসও প্রার্থী হতে চাইছেন, বর্জনগা ব্লক থেকে একমাত্র তিনিই দাবিদার। তো এই ধরনের আরও কিছু নাম আছে, আমি সবার নাম বলছি না, কারণ এরা সত্যি সত্যি কতটুকু দাবিদার সেটা নিয়ে সন্দেহ যথেষ্ট অবকাশ রয়েছে। কিন্তু একটা ঘটনা যে পরিমল শুক্লবৈদ্যর ছেলে দাঁড়াবেন কিনা এটা নিয়ে কিন্তু ধলাই বিজেপির রাজনীতিতে একটা জোরদার চর্চা চলছে। এবং একই সঙ্গে পরিমল শুক্লবৈদ্য কেন হঠাৎ এত রাগ করলেন, এটা একটা আলোচনা, এই আলোচনাও যেন থামতে চাইছে না। সব মিলিয়ে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ধলাইয়ের গেরুয়া রাজনীতি এখন এই ইস্যুতে উত্তপ্ত, এটা বলতেই হবে। অবশ্যই কংগ্রেসের ক্ষেত্রে কী করছে আমাদের কাছে এখনও কোনো খবর নেই, কিন্তু বিজেপি শিবির এটা নিয়ে বেশ উত্তপ্ত। এবং ইতিমধ্যেই দাবিদাররা মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাওয়া শুরু করছেন। কিন্তু পরিমল শুক্লবৈদ্যের এই ভূমিকার পর এখন আগামী কয়েক মাস ধলাই রাজনীতি কোন দিকে দাঁড়ায়, এটা হলো দেখার বিষয়। নমস্কার।